দেখতে পাচ্ছ? হ্যাঁ। সিলেবাস পেয়েছো নিশ্চয়, এবং হ্যাঁ। রেগুলার যেহেতু তোমরা ক্লাস করছো, অনেকটা পড়াও এগিয়ে গিয়েছে। ডিজিটাল সার্কিট এটা একটু আলোচনা করি। এখানে দেখো দুই ধরনের ঘড়ি আমি দেখিয়েছি, এই একটা ঘড়ি আর এই একটা ঘড়ি। কোন ঘড়িটা কোথায় দেখেছো বলো? ডিজিটাল ওয়াচটা বাড়িতেও থাকে, আবার স্টেশনেও থাকে, আর এই ওয়াল ক্লকটা বাড়িতেও থাকে। এটা বাড়িতে বেশিরভাগ থাকে। বাইরে কোথাও সেরকম দেখা যায় না, ডিজিটালটাই সব জায়গায় দেখা যায়। ডিজিটালটাই বেশি জায়গায়। এমনি কোনটা দেখতে তোমার সুবিধা হয় বলো তো? ডিজিটাল ঘড়িটা দেখতে সুবিধা হয় নাকি এরকম এই যে ঘড়ি একে বলে অ্যানালগ ঘড়ি, এটা হচ্ছে ডিজিটাল ঘড়ি। তা কোন ঘড়িটা দেখতে সুবিধা হয় বলো তো আমাদের? ডিজিটাল। ডিজিটাল ঘড়ি। এ দেখো এই যে 57, 58, 59, এর মাঝামাঝি কিছু আসছে? শেষের সংখ্যাগুলো দেখো, 57, হ্যাঁ। 58, 59, এর মাঝামাঝি কিছু আসছে? আসছে না। কিন্তু এই ঘড়িটাতে দেখো, যখন যাচ্ছে তখন তার কেমন হচ্ছে, কাঁটাটা কিন্তু ওই ওই জায়গাগুলো পার হয়ে যেতে হচ্ছে। তার মানে কি একটা টাইমে কিন্তু এরকম একটা সংখ্যা আসছে, প্লাস ওর মাঝামাঝি কোনো জায়গাতে কিন্তু কাঁটাটা থাকছে। তাহলে আমরা ডিজিটাল যে এটা বুঝছি সেগুলো হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ আগাচ্ছে, আর অ্যানালগের ক্ষেত্রে মাঝামাঝি কোনো কিছু ভ্যালু থাকবে না, কন্টিনিউয়াসলি চলছে। বুঝতে পারছো? এখানে তো দুটো উদাহরণ আছে। এখানে দেখো র্যাম্প, এরকম ঢালু রাস্তা, এই দিয়ে ওঠার ব্যবস্থা রয়েছে, আর এখানে সিঁড়ি। ঠিক আছে? এই র্যাম্পটা এটা হচ্ছে কন্টিনিউয়াস, আর হচ্ছে এই স্টেপ গুলো রয়েছে ডিসক্রিট। দেখেছো তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। এখানে মাঝামাঝি জায়গায় যে কোনো একটা ভ্যালু হতে পারছে, এই 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 দিয়ে গেলে তুমি যে কোনো জায়গায় দাঁড়াতে পারবা, আর দুটো সিঁড়ির মাঝামাঝি জায়গায় দাঁড়াতে পারবা না। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিজিটাল সিস্টেম, আর এটা হচ্ছে অ্যানালগ। বোঝা গেল? হ্যাঁ স্যার। একটু দেখো, অ্যানালগ সার্কিটে কি হয়। হ্যাঁ, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল সিগন্যালের উপরে বেস করে এটা কাজ করে। আর ডিজিটাল হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট মানে হচ্ছে খাপছাড়া খাপছাড়া ভাবে রয়েছে, মানে সবগুলো নেই। বুঝতে পারলে? ডিপেন্ডিং the efficiency and precision, it is quite difficult to design analog circuit. সার্কিট ডিজাইন করা একটুখানি কঠিন হয়। ডিজিটাল সার্কিট এখন অনেক কিছু বেরিয়ে গিয়েছে, যাতে করে অনেক সুবিধা হয়। আর ফিজিক্যাল ওয়ার্ল্ডের ইন্টারাকশন করতে গেলে আমাদের অ্যানালগ সিগন্যালটা ডিরেক্টলি অ্যাকসেপ্ট করতে পারে। হ্যাঁ, আদারওয়াইজ তোমার যে ডিজিটাল সিগন্যাল, সেটা তো আমাদের সমস্ত কিছু ডিজিটাল থাকে না, সেজন্য ওকে কনভার্ট করতে হয় ডিজিটাল সিগন্যাল। ধরো আমার এই যেটা কিউআর কোড জেনারেটর, আমি তোমাকে একদম সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে আমি একটা টেক্সট আমি এখানে ধরো লিখলাম, তাহলে এখানে আমি
এটা দেখতে পাচ্ছ? তার মানে এইটা কিন্তু ডিজিটাল রয়েছে। এই ডিজিটাল এটাকে তোমাকে বুঝতে গেলে তোমাকে কিন্তু একটা অ্যাপের মাধ্যমে কিন্তু সেটা বুঝতে হবে। অ্যাপের মাধ্যমে ছাড়া তুমি কিন্তু বুঝতে পারবে না। আমি এইটা ছবি তোমাকে তুলে পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধরো আমাদের স্টাডি ম্যাটেরিয়াল, সেটা লিঙ্কটা আমি, তার মানে কি আমাকে কিন্তু কিউআর কোড লাগবে। আধার কার্ডে এরকম ছবি থাকে, তুমি দেখে কি পড়তে পারবা? না, ওটা স্ক্যান করতে হয় তারপরে পড়ার স্ক্যান জন্য। করতে হবে, মানে তোমার ডিজিটাল জিনিস লাগবে। অ্যানালগ সিগন্যাল এই 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 বইয়ে যেগুলো আমরা কম্পিউটারে পড়াচ্ছি, যদিও ডিজিটাল সিগন্যাল হিসাবে যাচ্ছে, কিন্তু এই যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো তোমার বলতে পারো অ্যানালগ দেখছো তুমি। এটাকে চোখের সাহায্যে আমাদের মস্তিষ্ক সেভাবে পড়তে পারছে। হ্যাঁ, আর আর যদি তোমার ডিজিটাল সিগন্যাল যদি প্রসেস করতে হয়, তাহলে তোমাকে ওই টেক্সট টু তোমার ইয়ের অ্যাপ লাগবে। গুগল লেন্স যেমন আছে, সেটার মাধ্যমে তোমার যে খাতার যে পৃষ্ঠা, সেটা তোমাকে দিলে হলো অ্যানালগ হলো। যখন সেটা তোমার ডকুমেন্ট ফরম্যাটে তুমি করলে সেটা হলো ডিজিটাল সিগন্যাল হলো। হ্যাঁ, তাহলে এবার অ্যানালগে কি হয়, ডেটা লস হওয়ার চান্স খুব কম থাকে। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ডেটা লস হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। প্রিসিশন আর অ্যাকুরেসির কথা যদি বলি, হ্যাঁ, অ্যানালগ সার্কিট হচ্ছে কম এক্সপেন্সিভ। হ্যাঁ, তুমি এমনি বাড়িতে যদি একটা ফিলামেন্টের বাল্ব লাগাও, দোকানে গিয়ে দেখবা 30 টাকায় তুমি পেয়ে যাবে। কিন্তু তোমার যদি স্মার্ট যে বাল্ব গুলো আছে, স্মার্ট বাল্ব কথা বললে আলো জ্বলবে, হাততালি দিলে আলো জ্বলবে, তার কালার টোন এগুলো সব যখন তুমি দেখবে তার দাম বেশি হয়ে যাবে। মানে ডিজিটাল জিনিসের দাম বেশি। তুমি দোকানে ঘড়ি কিনতে যেও তো, যে দোকানে জিজ্ঞাসা করবা যে আমি ওই যে সংখ্যা লেখাগুলো যে ডিজিটাল ঘড়ি, সেটা কেমন দাম পড়বে, আর এমনি অ্যানালগ ঘড়ি কেমন দাম পড়বে, একটু শুনে দেখবা। ওইটা মোটামুটি 1000 টাকা দাম পড়ে যাবে প্রায়, ডিজিটাল ঘড়িটা। অ্যানালগ ঘড়িটা ডিজিটাল বলতে বড় যে দোকানের ঘড়ি, দেয়াল ঘড়ি। হম। আর হচ্ছে এবার এই এই যে সার্কিটের কথা যদি বলি, সেটা কিন্তু তোমার ডিজিটাল সার্কিট অনেক ক্ষেত্রে সোজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আস্তে আস্তে প্রযুক্তি উন্নত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার চায়নাতে ইয়েগুলো মোবাইল ফোন দেখবে 10 টাকায় বাচ্চাদের, বা 20 টাকায় ওই যে হ্যালো হ্যালো করে গান বাজে যেগুলো, এগুলো খুব সস্তা সিম্পল সার্কিট দিয়ে বানানো হচ্ছে, যার জন্য সেগুলো খুব সস্তায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যত তোমার সলিড স্টেট ডিভাইস উন্নত করছে, তত দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম কমে যাচ্ছে। মোবাইল ফোনের দাম অনেক কমে গিয়েছে। একই কনফিগারেশন যদি আগে নিতে চাও, চাইতে তোমাদের যা এখন ব্যবহার করো, তাতে দেখতে ওর 2 গুণ 3 গুণ দাম পড়ে যেত। নাম্বার সিস্টেমটা একটুখানি বলে নিই। দেখো, নাম্বার সিস্টেম বা কম্পিউটারে যে নাম্বার সিস্টেম গুলো ব্যবহার হয়, কম্পিউটার তোমার কি বলতো মানুষের মতন শিক্ষিত না। এখন আস্তে আস্তে শিক্ষিত হয়ে যাচ্ছে কম্পিউটার, কম্পিউটারের নিজস্ব ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে সেগুলো আপগ্রেড করা যাচ্ছে।
কিন্তু আক্ষরিক অর্থে তোমাকে কম্পিউটার ইনপুট না দিলে কম্পিউটার কোনো কাজ করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে তোমার নাম্বার সিস্টেমটা জানা খুব জরুরি। কম্পিউটারে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম কাজে লাগে, সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হ্যাঁ, বাইনারি, এখানে বাই কথাটা হচ্ছে 2, যেটা ভাবতে পারো যে নাম্বার সিস্টেমে 0 আর 1 শুধুমাত্র কাজে লাগাবো। হ্যাঁ, দুটো ডিজিট 0 আর 1 কাজে লাগানো হয়, ডিনোটেড বাই এই নাম্বার 0 আর 1 দিয়ে, সেটা বলছে বাইনারি নাম্বার সিস্টেম। আর এর বেস হচ্ছে 2। হ্যাঁ, যে কোনো সংখ্যার নিচে যদি আমি 2 দিয়ে দিই তাহলে বুঝবো সেটা বাইনারি নাম্বার, কিন্তু সেই নাম্বারটাকে আমার 0 1 এইটা হতে হবে। ঠিক আছে, 0 1 এটা দিয়েই আমাকে এক্সপ্রেস করতে হবে, আদারওয়াইজ 2 3 4 5 6 এইসব দিলে, দিয়ে নিচে 2 লিখে দিলে ওটা দিয়ে হবে না। অক্টাল নাম্বার সিস্টেম কি? যেটা হচ্ছে 0 এবং 1 থেকে 7 অব্দি যে ডিজিট গুলো আছে, যে অঙ্কগুলো আছে, সেগুলো মিলে তাহলে 0 আর 1 থেকে 7, মানে মোট 8টা হচ্ছে। এগুলো হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমের বেস কত? বেস হচ্ছে 8। যে কোনো নাম্বারকে তুমি এখানে 8 লিখে দাও, তাহলে 8, এটা হচ্ছে অক্টাল নাম্বার। এখানে এর মানে এই না যে তোমার, এর মানে এই না যে 0 আর 1ই থাকবে। শুধুমাত্র 0 আর 1ই থাকবে এরকম কোনো বিষয় না, তোমার অন্য সংখ্যাও থাকতে পারে। যেমন এখানে আমি যদি বলি, এখানে ধরো আমি এখানে 4 দিতে পারি, এখানে আমি ধরো 5 দিতে পারি, এখানে আমি 5 দিতে পারি, এখানে আমি 7 দিতে পারি, কিন্তু আমার বেসে এখানে কিন্তু 8 দিতে হবে, আদারওয়াইজ হবে না। বুঝতে পারছো? বেসে 8 থাকবে। এগুলো হচ্ছে অক্টাল নাম্বার, ধারণা পেলে তো তাহলে। হ্যাঁ স্যার। ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বার হচ্ছে যেটাতে আর্যভট্ট যে সিস্টেম বা ইন্ডিয়ান যে সিস্টেমটা দেখবা আগে তো, এবার তোমরা যেগুলো পড়েছো, ডেসিমাল নাম্বার সিস্টেম, তাহলে তাতে কি হচ্ছে 0 এবং 1 থেকে 9 অব্দি অঙ্কগুলো মোট 10টা, তার নিচের বেসে লেখা হবে 10। দেখে ডেসিমাল নাম্বার সিস্টেম। এখানে এই যে ডেসিমাল নাম্বার সিস্টেম, এখানেও তাই, যে পুরো যে তোমার 0 আর 1 হবে এইরকম বিষয় না, এরকম বিষয় না, তোমার অন্য অঙ্কও থাকতে পারে। ওই যে বললাম, এখানে এখানে 9 থাকতে পারে, এখানে 7 থাকতে পারে, এখানে 5 থাকতে পারে, মানে 0 থেকে 0 এবং 1 থেকে 9 অব্দি এগুলো থাকবে। ঠিক আছে, ডেসিমাল নাম্বার সিস্টেম। এবার হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সা মানে হচ্ছে 6, আর সাথে দেখো ডেসিমাল মানে শর্ট দশমিক, 16টা। 16 পাবে কোথা থেকে? 16 পাবে কোথা থেকে? তুমি তো 0 থেকে শুরু করে আর 1 থেকে 9 অব্দি, তাহলে মোট 10টা হলো। আর 6টা কিভাবে? আর 6টা হচ্ছে তোমার ইংরেজি যে অ্যালফাবেট, তার 6টা লেটার নিয়ে নিতে হবে, এ থেকে এফ অব্দি। তাহলে ওইদিকে 10,
আর 2 কে 6, আমি মোট পেলাম 16টা। তাকে বলছি আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তার বেস হচ্ছে 16, এখানে 16 দিয়ে লেখা হবে। এই যে দেখো, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হ্যাঁ, তাহলে দেখো আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি অনেক কিছু তো শিখলাম। তাহলে আমাদের কিভাবে কনভার্ট করব, একটা নাম্বার থেকে আমি কিভাবে কনভার্ট করব। মনে করো 45 একটা সংখ্যা আছে, সেই সংখ্যাকে আমি বাইনারি নাম্বারে কনভার্ট করব। তাহলে আমি এটা কিভাবে করব? এখানে কোনো কারণে হচ্ছে না। দেখো, যে কোনো ডেসিমাল নাম্বার 45, তাকে যদি তুমি কনভার্ট করতে চাও, তাহলে ওই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 22 হচ্ছে। আর আর 1 ভাগ শেষ থাকছে, তাহলে 2 45-এর ভিতরে 22 বার যায়, আর 1 ভাগ শেষ থাকে। ভাগ শেষ থাকে এই পাশে লিখলাম। একই রকম ভাবে 22 তাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 11 পাই, 0 ভাগ শেষ থাকে, এই পাশে লিখলাম। 11-কে 2 দিয়ে ভাগ করলে 5 ভাগ শেষ থাকে, সরি 5 বার যায়, 1 ভাগ শেষ থাকে, এখানে লিখলাম। একই রকম 5-কে 2 বার যাবে, 1 ভাগ শেষ। 2-কে যদি 2 দিয়ে ভাগ করো, 1 বার যাবে এবং 0 ভাগ শেষ। এবং ফাইনালি 2-কে আবার যদি 1 দিয়ে ভাগ করো, যাচ্ছে না। আমার যখন নিচে 0 চলে আসবে, তখন আমি থেমে যাবো এবং এখানে এই সংখ্যাগুলোকে পরপর পরপর রিভার্স ডিরেকশনে উপরের দিকে লিখবো। তাহলে আমার এটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারবো। বোঝা গেল? তাহলে 45 যেটা ডেসিমাল নাম্বার, ডেসিমাল বুঝছি কি করে? নিচে 10 আছে বলে 10110102, 10110102। বোঝা গেল? হ্যাঁ। এবার হচ্ছে ডেসিমাল নাম্বারকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে আগে ডেসিমালে কি করছিলাম? বাইনারি, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করছিল। বাইনারির বেস কত? 2। অক্টালের বেস কত? 8। হ্যাঁ, 8। 8। তাহলে 8 দিয়ে ভাগ করব। তাহলে 4161। এটা এটা 520 বার যায়, ভাগশেষ থাকে 1। আর 520 কে যদি 8 দিয়ে ভাগ করি, 65 বার যায়, ভাগশেষ থাকে 0। আর 65-কে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 বার যায়, ভাগশেষ থাকে 1। আর 8-কে যদি 8 দিয়ে ভাগ করি, 1 বার যায়, 0 ভাগশেষ থাকে। আবার এই 1-কে 8 দিয়ে ভাগ করব, 0 বার যায় 1। এখানে আমি যতক্ষণ অব্দি না 0 আসবে, ততক্ষণ অব্দি আমি ভাগ করে করে যাবো। ঠিক আছে? তাহলে আমি এই যেটা 4161, এটাকে 10101 এটা পেলাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। তাহলে 0 থেকে 9 অব্দি ছিল। আর 10 মানে হচ্ছে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 ডি, 14 ই, 15 এফ, এরকম আছে। এইগুলো করে তাহলে যে কোনো বড় একটা বড় সংখ্যা নিলাম। হ্যাঁ, 16 দিয়ে যদি ডিভাইড করো, তাহলে 31,285 বার যায়। ভাগ করে করে দেখতে হবে। হ্যাঁ, আবার 31,285-কে 16 দিয়ে ভাগ করলে 1955 বার যাচ্ছে। আর এই পাশে ভাগশেষ গুলো লিখছি, দেখো এইখানে 31,285 বার গিয়েছে, আর 14 ভাগশেষ ছিল। এর ক্ষেত্রে 5 ভাগশেষ ছিল, এর ক্ষেত্রে 3 ভাগশেষ,
ফাইনালি তোমার এখানে 1955 কে 16 দিয়ে ডিভাইড করছো, 122 বার যাচ্ছে, 3 ভাগ শেষ। 122 কে 16 দিয়ে ডিভাইড করছো, 7 বার যাচ্ছে, 10 ভাগ শেষ। আবার 7 কে ভাগ করছো 16 দিয়ে, 0 বার যাচ্ছে, 7 ভাগ শেষ। দেখো যেগুলো 10-এর বেশি, যেগুলো বা 10 থেকে শুরু করে তার বেশি, সেগুলোকে এবিসিডি দিয়ে ক্যারেক্টার দিয়েছি। 14-র ইকুইভ্যালেন্ট হচ্ছে ই, 10-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এ। তাহলে আমার এখানে 14 লিখলে তো 1 আর 4 হয়ে যাচ্ছে, সেগুলো তাহলে কনফিউশন হবে, সেজন্য এই অ্যালফাবেট নিয়ে নেওয়া হচ্ছে। বোঝা গেল তাহলে? হ্যাঁ স্যার। তাহলে ডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করলাম না, কেন বলো তো? ডেসিমাল নাম্বার তো নিজেই কনভার্ট হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমরা উল্টো পদ্ধতিটা দেখছি, এখানে বাইনারি থেকে আমরা ডেসিমালে কনভার্ট করব। আগে কি শিখেছি? ডেসিমাল টু বাইনারি কনভার্সন। এবার বাইনারি টু ডেসিমাল কনভার্সন করছি। তাহলে এর জন্য কি করতে হবে? বেস রয়েছে 2, হ্যাঁ, সবগুলো 2 এর পাওয়ারে আমাকে লিখতে হবে। তার মানে এই যে সংখ্যাগুলো রয়েছে 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1 1। দেখো এর মোট পাওয়ার কত আছে, সর্বোচ্চ কত আছে? এটা হচ্ছে যদি 0 ধরি, 0 1 2 3 4 5 6, এটা 6 ডিজিট বাইনারি নাম্বার। তাহলে সেই জন্য এখানে 0 থেকে শুরু করে 6 অব্দি, সরি 7 ডিজিট, 0 থেকে শুরু করে 6 অব্দি আছে। তাহলে প্রথমটা কি হয়, এর পাওয়ার হচ্ছে 2 এর পাওয়ার 0 দিয়ে মাল্টিপ্লাই করবে, মানে এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, তারপরে এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস এই 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 এন্ড সো অন। এইভাবে আমি পরপর পরপর আমি এখানে করব। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। তবে এই যে জিরোটা আছে, এই জিরোর কোনো ভ্যালু নেই, 0 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেছো, তো সেটা এখানে পাচ্ছ না। তুমি এখানে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে এই 16টা অ্যাকচুয়ালি এখানে এখানে প্লাস, এখানে একটা 0 দেবো, মানে এর ভ্যালু 0, এটা 16, 8 প্লাস 0 প্লাস। বোঝা যাচ্ছে? এবার এবার তাহলে আর একটু তোমাদের ক্লিয়ার হবে। তাহলে এগুলো সব যা হচ্ছে সবগুলোকে যোগ করব, যোগ করে করে আমি পেলাম হচ্ছে 91। এই 91 হচ্ছে, এটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার। বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখো অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করবো। অক্টাল নাম্বারের বেস কত আগে বলেছি? 8। 8। এখানে 2 এর পাওয়ার যেহেতু 0 1 2 3 4 এরকম এরকম করে যাচ্ছ, এখানে আমাকে সিমিলার মেথডে 8 এর পাওয়ার দিতে 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 এই সংখ্যাগুলোকে পরপর লিখবো, মাঝখানে প্লাস দেবো, পাওয়ার 0 থেকে শুরু করে দেখবো কত ম্যাক্সিমাম আছে। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 ডিজিট, প্রথমটা 0 ধরলে 6 অব্দি আছে। তাহলে এইগুলোকে কি করছি, যে পাওয়ার গুলো যা হচ্ছে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে এই সংখ্যাগুলোকে লিখছি। একই রকম ভাবে এইটার জন্য যদি তুমি 0 লিখতে চাও, প্লাস 0 তুমি লেখো, এখানে 8 এর আগে প্লাস 0 এখানে লেখানো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই এখানে রয়েছে, অথবা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্সন। হেক্সাডেসিমালের বেস কত? 16। 16। তাহলে এখান থেকে, তাহলে পাওয়ার 16 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই 5 আছে, 1 2 3 4 5, দেখো 0 থেকে শুরু করে উল্টো দিকে 4 অব্দি আসবে। 16 পাওয়ার হচ্ছে 4। এই এ মানে কি? এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 10। এর জায়গায় সেজন্য 10 বসিয়েছি। 10 ইন্টু 16 কিউব প্লাস 3 ইন্টু 16 স্কোয়ার প্লাস 6 ইন্টু 16 টু দি পাওয়ার 1। হ্যাঁ, আর এফ মানে হচ্ছে 15, এখানে হচ্ছে 16 টু দি পাওয়ার 0।
আচ্ছা, সব ভ্যালু গুলো মাল্টিপ্লাই করে আমি সব ভ্যালু গুলো সব যোগ করলাম। যোগ করে আমার 3,69,519 এটা আমি ডেসিমাল নাম্বার। বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখো, তাহলে আমার ওইভাবে পাওয়ারে কনভার্ট করা আমাদের একটুখানি অসুবিধা, সেজন্য আমরা একটু অন্য মেথডে খুব সহজে আমরা অক্টাল করতে পারি। দেখো, আমরা তো ডেসিমাল থেকে কনভার্সন করেছি, ইন্টার কনভার্সন গুলো, হ্যাঁ, বাইনারি থেকে অক্টাল করতে হবে। তুমি বাইনারি থেকে ডেসিমাল করবে, ডেসিমাল থেকে অক্টাল করবে, অনেক ঝামেলা। তাহলে 2 এর পাওয়ার কত হলে 8 হয় বলো তো? 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 2 এর পাওয়ার থ্রি। কত? 3। থ্রি হলে। তার জন্য এখানে তিনটে তিনটে করে নিচ্ছি। আমার ধরো এই যে সংখ্যাটা ছিল 1 1 0 0 1 1 0 0 1 1, হ্যাঁ, এগুলো এখান থেকে আমি তিনটে তিনটে করে নেব। কোন দিক থেকে? ডান দিক থেকে তিনটে। যদি খাপছাড়া ভাবে কিছু থাকে, বিজোড় যদি খুচরো যদি কিছু থেকে যায়, তাহলে বাঁ দিকে 0 দিয়ে তুমি সমান করে নেবে। ঠিক আছে? তাহলে এখান থেকে তিনটে তিনটে করে নিলাম। তাহলে 0 1 1, এই তিনটে দিয়ে তো তুমি বাইনারিতে কনভার্ট করতে, ডেসিমালে কনভার্ট করতে পারবে। 0 1 1 এর ইকুইভ্যালেন্ট কত বলো তো? 0 1 1 এর ইকুইভ্যালেন্ট কত? 0 1 1 তার ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত? এইভাবে করো। 0 1 1, ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত? এখানে হচ্ছে 0, দেখো 0 1 1, এইটার এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট লাগবে। তার মানে হচ্ছে এর এর পাওয়ার কত? ম্যাক্সিমাম পাওয়ার কত হবে সংখ্যাটা? 0 × 2² প্লাস 1 × 2⁴ প্লাস 1 × 2⁴ কত? 0। কত হচ্ছে তাহলে? মানে 0-র সাথে মাল্টিপ্লাই হচ্ছে বলে 0, আর 2⁴ মানে হচ্ছে 2 প্লাস 2 প্লাস 1, তাহলে এটা হলো 3। ঠিক আছে? এইভাবে আমরা যে কোনো বাইনারি নাম্বারকে আমরা তিনটে তিনটে পার্টে ভেঙে নিয়ে আমি অক্টালে কনভার্ট করতে পারি। ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে 0 1 1 3, 0 0 1 1, 0 1 1 একই রকম ভাবে 3, আর 1 1 0 হচ্ছে 6। তাহলে এর ইকুইভ্যালেন্ট হলো 6 3 1। বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করতে গেলে আমাদের এরকম 4টে করে লাগবে, 4টে করে। যদি আনপেয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আমার 4টে করে ভেঙে নিতে হবে। 4টে করে ভেঙে নিলে তার ইকুইভ্যালেন্ট আমি বসাবো। এটা 1011 মানে 11 হয়, 1100 12 হয়, এটাও 12। মানে এখানে আছে সি সি বি। ঠিক আছে? তাহলে সিসিবি এটা হলো 16। এইভাবে আমরা কনভার্ট করতে পারি। এবার
লজিক ও এটা লজিকেরটার আগে আমি কিছু জিনিস তোমাদের দেখাবো। ইয়ে করো তো, জাস্ট হোল্ড করো। এই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যালো, স্যার এরকম এইখানে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি কিছু অ্যাপ ডেভেলপ করেছি, এগুলো তোমাদের যাতে কাজে লাগে। এখানে দেখো নাম্বার কনভার্টার বলে একটা অংশ আছে, নাম্বার কনভার্টার। এই নাম্বার কনভার্টারে যে কোনো বাইনারি নাম্বার যদি তুমি দাও, যে কোনো একটা বাইনারি নাম্বার বলো। 11010 11010 দেখেছো? এটা বাইনারি নাম্বার দিলাম, এটা অক্টাল নাম্বার হলো, এটা ডেসিমাল নাম্বার হলো, এটা হেক্সাডেসিমাল হলো। তুমি যে কোনো একটা ডেসিমাল নাম্বার বলো। 255, 22B হলো 256, সরি 256, হ্যাঁ 100, 255 দিলে FF। দেখো আমাদের এই যে যে জিনিসগুলো ওই যে বলছিলাম যে নাম্বার সিস্টেম, সেটা আমাদের কম্পিউটার সমস্ত কিছুকে কিন্তু এই 0101 এই তথ্য সমৃদ্ধ
মানে এর মাধ্যমেই রাখে। হ্যাঁ, দেখো এইচটিএমএল কালার কোড, এই যে আমরা এখানে যত রঙের যা কিছু আমি দেখছি এখানে, এই যে সমস্ত রংগুলো দেখছো সবগুলোর এক একটা কালার আছে। হ্যাঁ, একদম যদি কালো রং বলো, কালো রং, কালো রঙের কোড হচ্ছে 0000। ঠিক আছে, কালো রঙের ভিতরে কোনো রঙই থাকে না। হ্যাঁ, RGB, রেড গ্রিন ব্লু, এই তিনটে হচ্ছে কি কালার। সাদা রঙের ভিতরে কি থাকে, সব রং থাকে, যার জন্য সাদা হয়। ঠিক আছে, যদি নীল রং বলো, এটা কিন্তু একদম নীল রং হচ্ছে না। আমি যে জায়গাতেই যাই না কেন, তোমাদের কাছে এই যেটা, এইটার এইটা হচ্ছে এই কালারের কোড। ঠিক আছে, এই কালারের কোড। দেখো, তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। দেখো, এখানে কি লেখা আছে, থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই ওয়েব পেজ। এই যে কালারটা আছে না, এই কালারটার জন্য আমাকে এখানে কোড লিখে দিতে হয়েছে। আমাকে কালারটার জন্য কোড লিখে দিতে হয়েছে। হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছো তোমরা? হ্যাঁ স্যার। এগুলো হচ্ছে এইচটিএমএল এর লেখা, এই যে ওয়েব পেজ বানানো এইচটিএমএল এর লেখা। দেখো এইখানে বিশেষত দেখতে পাচ্ছো, এখানে এফ, আমি যদি এফ এর জায়গায় 00 দিয়ে দিই, বুঝলে তো, তাহলে সেক্ষেত্রে কি কালার হচ্ছে দেখতে পাচ্ছো? ব্ল্যাক কালার হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে 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 কালার চেঞ্জ হয়ে গেল, তাই না? আমি যদি এখানে যদি 0 দিই, 0F দিলে দেখো ওর কালার চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখানে 00 দিই, এটা হলো। আর আমি যদি এখানে 00 দিই, দেখো ব্ল্যাক হয়ে গেল, দেখছো? হ্যাঁ, এই হ্যাঁ স্যার। 00 দিলাম, তার মানে কি এগুলো, এগুলো হচ্ছে সব কালার, বুঝতে পারছো? তার মানে এটা কি, সাদা রং করতে গেলে আমাকে কি করতে হবে, এফ। ঠিক আছে, আর এই পাশে একটা নীল রঙের ডট দেখতে পাচ্ছো, এখানে নীল রঙের ডট দেখতে পাচ্ছো। আমি এখান থেকে যে কালার চুজ করছি, দেখো আমার এইখানকার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এই যেটা, এটার কালারটা ধরো আমি
0 0 F F F F, ঠিক আছে? কালারটা কেমন হলো? তার মানে কি আমাদের যে বাস্তব জীবন তার সঙ্গে কিন্তু তোমার এটা আবার রিলোড করে নিলাম, এটা ঠিক হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা নাম্বার কনভার্সন গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে ওই যে নাম্বার গুলো আমরা দেখলাম, তাহলে সেগুলো ঠিকঠাক কনভার্সন হয়েছে কিনা সেটা একটুখানি দেখি। চলো, এটা এটা হচ্ছে 101101, 101101, এটা 45 হলো। হ্যাঁ, এটা 45 হলো। অক্টালে হলো 55। এখানে কনফিউশন হয়ে যেতে পারে 55 আর 45, সেই জন্য আমার বেস লেখাটা জরুরি। বুঝলে, অক্টাল নাম্বার ডেসিমাল নাম্বারের থেকে একটু বেশি বড় মনে হচ্ছে দেখে। কেন মনে হচ্ছে? কারণ কি ওইটা 8 অব্দি না, 10 অব্দি। তুমি যে কোনো নাম্বার তুমি ধরো ডেসিমালে ধরো 100 যদি নাও, অক্টালে দেখো ওর থেকে বেশি হয়ে যাচ্ছে, আগে আগে চলে যাচ্ছে। বাইনারিতে দেখো কত বড় নাম্বার হয়ে যাচ্ছে, হেক্সাডেসিমালে ছোট নাম্বার হচ্ছে। ডেসিমাল নাম্বারের থেকে বেস যত বড় হবে নাম্বার গুলো তত ছোট হবে, যত ছোট হবে বেস তত নাম্বার অনেকটা বড় হয়ে যাবে। তাহলে এখান থেকে বুঝতে পারলে যে কিভাবে আমাদের এইচটিএমএল বা ওয়েবসাইটের যে কালার গুলো কাজ করে, এগুলো সব এই সিস্টেমে কাজ করে। দেখো, এই যে নাম্বারটা, এই নাম্বারটা যদি আমরা দেখো মনে রাখো 266 700 আছে, ঠিক আছে? 266 700 আছে। হুম, এবার তোমরা বিষয়টা ইয়ে করো, কনভার্ট করে মিলেছে কিনা ঠিকঠাক এখান থেকে চেক করে নিতে পারবে। কারণ অনেক ক্যালকুলেটর বের হয়েছে, সেগুলো দিয়েও চেক করা যায়। হেক্সাডেসিমাল, ধরো এই যে নাম্বারটা রয়েছে, হেক্সাডেসিমাল বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন মনে রাখো। দেখো সিসিবি বাইনারি নাম্বার থেকে হেক্সাডেসিমাল, দেখো সিসিবি এটাতে বাইনারি, এটা হেক্সাডেসিমাল, এগুলো বোনাস হিসাবে পেয়ে যাচ্ছ। এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা থেকে আমি কিউআর কোডে কনভার্ট করে দিতে পারি। আমার এখানে যে অ্যাপটা আছে, এই অ্যাপের মাধ্যমে দেখো আমার এই যে টুলটা রয়েছে, ওয়েব পেজের যে টুলটা, এই টুলটা তোমরা অ্যাক্সেস করতে পারো। মানে এই স্ক্যান করে নিলেই কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আমাদের পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা অ্যাক্সেস করতে পারো। এই ছিল মোটামুটি ডিজিটাল বাইনারি যে নাম্বার সিস্টেম বা নাম্বার সিস্টেম সেগুলো। এবার দেখো, আমরা যদি লজিক গেটের দিকে যাই, লজিক গেট কি? লজিক গেট হচ্ছে বিভিন্ন বিল্ডিং ব্লক, যেগুলো কি করে বিভিন্ন লজিক্যাল কম্বিনেশন অনুযায়ী সেগুলো কাজ করে। লজিক গেটস আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ এনি ডিজিটাল সিস্টেম is an electronic circuit having one or more than one input
and only one output. The relationship between the input and output is based on a certain logic. তো এই যে লজিক গেট গুলো রয়েছে, লজিক গেটস নেম এন্ড অর নট গেট, এগুলো সব রয়েছে, আরো আছে অনেক, বলেছে বেসিক লজিক গেট। আচ্ছা, এইখান থেকে এটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে কতগুলো জিনিস লেখা রয়েছে। হ্যাঁ স্যার। NO15, NO16, NO17, NO18, এটা জাস্ট একটা অযৌক্তিক যুক্তি দিয়ে আমি এটা তোমাদেরকে বোঝাচ্ছি বিষয়টা। তাহলে এইটা ভিতরে 4টে ঘর আছে, তাতে এরকম এরকম সংখ্যাগুলো লেখা রয়েছে। তাহলে কোন ঘরে তুমি ঢুকতে ভয় পাবে বলো? মোবাইলটাকে জাস্ট একটু রোটেট করে নাও, যেমন ভাবে দেখছো তার 180 ডিগ্রি রোটেট করিয়ে নাও। দেখো এইটাকে তুমি দেখবে এল, এটা আই, এটা ও, এটা হচ্ছে এন, লায়ন। ওই যে বললাম অযৌক্তিক যুক্তি, তার মানে এখানে লায়ন রয়েছে, সিংহ রয়েছে, ভয়ে তুমি যাবে না। লজিক গেট ওরকম কিছু লজিক বোঝে। হ্যাঁ, এই ধরনের লজিক না, এটা আমি তো একটা লজিক দিয়ে তোমাকে বোঝালাম। লজিক গেট, লজিক গেট বুঝতে গেলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে পিলার রয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ, ডি মর্গানস থিওরেম, সেটা যেমন পড়তে হবে, তার সাথে বুলিয়ান অ্যালজেব্রার ফান্ডামেন্টাল ল, সেগুলো আমাদের জানতে হবে। ফান্ডামেন্টাল লটা কি? ধরো এ হচ্ছে কোনো সিগন্যাল বা ইনপুট, তার সাথে যদি 0 যোগ করো তাহলে এই পাবে। এ হচ্ছে একটা সিগন্যাল বা ইনপুট, তার মাথায় বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট বার, 0 তার অপোজিট হচ্ছে 1, 1 এর অপোজিট হচ্ছে 0, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেটা পূরণ করে দিচ্ছে। টোটালে তো তোমার 1, তাহলে 0 থাকলে আর কতটুকু লাগছে? 1 লাগছে, আর 1 থাকলে 0 লাগছে, বুঝতে পারলে? তাহলে এ ইন্টু এ, হ্যাঁ, এই আমি এই জাস্ট 2 মিনিট পরে আসছি, এদেরকে একটু ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ, ওকে, 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 হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখো, তাহলে এ ইন্টু এ, তাহলে এ হচ্ছে এ প্লাস 1 হলে 1 হচ্ছে, 1 তো আছেই, যেন আর এটা দেয়া না দেয়া কোনো ব্যাপার না। একই রকম ভাবে তোমার এ প্লাস এ ইকুয়াল টু এ, এ আর 0 হলে 0, এ আর 1 হলে 1, মাল্টিপ্লাই করছো, এ ইন্টু এ কমপ্লিমেন্ট 0 পাচ্ছ, এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এ পাচ্ছ। আর তার সঙ্গে হচ্ছে কমিউটেটিভ ল, কমিউট মানে হচ্ছে উল্টে দেওয়া। তাহলে এ আর বি যা হবে, বি আর এও তাই হবে, এ ইন্টু বি যা হবে, বি ইন্টু এও তাই হবে। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে অ্যাসোসিয়েশন বা দল যেমন কাজ করে, এর সাথে বি আর সি এটা যোগ করছে, মানে এর সাথে বি আর সি এর যোগফল যোগ করছে। হ্যাঁ, এই যে বিভিন্ন যে অ্যাসোসিয়েশন গুলো আছে, ধরো প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থাকতে পারে ট্রেনের, টোটো চালকদের অ্যাসোসিয়েশন থাকতে পারে, ডেইলি প্যাসেঞ্জারদের তো বললাম, টিচারদের থাকতে পারে, এরকম। মানে এর সাথে বি যা, বির সাথে সি যোগ করে তুমি এরকম, মাল্টিপ্লিকেশন ক্ষেত্রেও তাই। আর ডিস্ট্রিবিউটিভ ল মানে হচ্ছে ভেঙে ভেঙে ভাগ করে দিচ্ছ, ঠিক আছে? তাহলে বি আর সি এটা যোগফলটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করছে, তাহলে কি হচ্ছে? এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, বেসিক ল এগুলো। যে দুটো পিলার যেটা আছে সেটা হচ্ছে ডি মর্গান থিওরেম। এ আর বি তার কমপ্লিমেন্ট
গুণফলের যদি কমপ্লিমেন্ট নাও সেটা কমপ্লিমেন্টের যোগফলের সমান, আর যোগফলের কমপ্লিমেন্ট নিলে কমপ্লিমেন্টের গুণফলের সমান। এগুলোর উপরে বেস করে কতগুলো বুলিয়ান অ্যালজেব্রার প্রবলেম আছে যেগুলোকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, দেখো পরের দিন আবার হবে। রেগুলার একটু ক্লাসে স্যার নোটস গুলো একটু দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, ঠিক আছে।